হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সব ভালো আছো, তাই তো? তাহলে এরপর আমরা শুরু করি। আজকে যেটা পড়াবো আমরা হেলথ অ্যান্ড ডিজিজের লাস্ট যে ডিজিজ সেটা হচ্ছে আমরা আজকে পড়বো। কি আছে না, বয়সন্ধিকালের দুটো ইফেক্ট দেখা যায়, একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে ড্রাগ, অর্থাৎ অ্যালকোহল এবং ড্রাগের অপব্যবহার। প্রথমে আমরা জানবো যে বয়সন্ধিকালটা কি। দেখো, বয়সন্ধিকাল বলতে আমরা যদি আমাদের জীবনটাকে চারটে ভাগে ভাগ করি, আমাদের জীবনটাকে চারটে ভাগে ভাগ করি, তাহলে প্রথমে আমরা কি পাবো? শৈশবকাল, তারপর আমরা পাবো বাল্যকাল, তারপর আমরা পাবো যৌবনকাল বা কৈশোর, তারপরে পাচ্ছি বার্ধক্য। ওকে, এই চারটে দশার মধ্যে আমাদের জীবনদশাকে ভাগ করা হয়। তাহলে এই বাল্যকাল এবং যৌবনকাল, এই দুটোর মাঝামাঝি যে সময়, সেই সময়টাকে বলা হচ্ছে বয়সন্ধিকাল। অর্থাৎ 15 থেকে 18 বা 12 থেকে 18 এই বয়সটাকে বলা হচ্ছে কি না বয়সন্ধিকালের মধ্যে পড়ছে। ওকে, বয়সন্ধিকাল বলতে সাধারণত যৌবনকালটাকেই বোঝানো হয় বা কৈশোরকালটাকেই বোঝানো হয়, যেখানে কি হয় না শারীরিক মানসিক দিক দিয়ে নানান ধরনের পরিবর্তন ঘটে। ঠিক আছে, তা এবং বাল্যকাল এবং যৌবনকালের মধ্যবর্তী সময়টাকে বলতে পারি। তাহলে বয়সন্ধিকাল কাকে বলবো? বয়সন্ধিকাল হচ্ছে যে সময়ে পুরুষ এবং মহিলার কি হয়, যৌনাঙ্গের পরিবর্তন ঘটে। মুখ্য জননাঙ্গ কি হয় না কিছু পরিবর্তন ঘটে, তার পাশাপাশি জননকোষ উৎপাদন শুরু হয়। কিছু যৌন হরমোনের জন্য কি হয় না গৌণ যে জনন অঙ্গ সেগুলোর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। এছাড়া বলতে পারি যে বয়সন্ধিকাল হচ্ছে এমন একটা সময় যেখানে শারীরিক এবং মানসিক অস্বাভাবিকভাবে পরিবর্তন ঘটে। ঠিক আছে, তখন তাকে বলা আছে বয়সন্ধিকাল। এই বয়সন্ধিকালে আমরা দেখব যে ওই সময়টাতে এই 12 থেকে 18 বছর বা 15 থেকে 18 বছর এজের যে সমস্ত স্টুডেন্ট বলো বা যে কোনো পার্সনের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় জানো তো, যে তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগে। কি না, তাদের মধ্যে কোনো একটা অস্বাভাবিক কাজ করার আকাঙ্ক্ষা জাগে যে হ্যাঁ আমি এই কাজটা করব। আবার কখনো কখনো তারা যেটা বাস্তবে সম্ভব নয় সেই ধরনের কোনো ঝুঁকিপূর্ণ রিস্ক নিতে চায়। তো এই ধরনের অস্বাভাবিকতা তাদের মধ্যে ফুটে ওঠে যখন তারা কোনো একটা হীনমন্যতায় ভোগে, একাকিত্বে ভোগে। হ্যাঁ, তখন কি হয় না তাদের মানসিক দিক থেকে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তখন তারা কি করে না কিছু বাজে জিনিসের মধ্য দিয়ে তারা বাজে জিনিসের ওয়েতে চলতে থাকে। কি করে? এই বয়সে স্টুডেন্টরা দেখবে যদি ডিপ্রেশনে ভোগে, কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, একাকিত্ব হীনমন্যতায় ভোগে, হ্যাঁ, তাহলে ফ্যামিলি বা পরিবারের স্নেহ ভালোবাসা থেকে তারা যদি মনে করে যে ক্ষীণ ভাব পড়ছে, তখন কি দেখা যায় তারা কিন্তু এই ড্রাগসের ব্যবহার তারা ইউজ করতে থাকে। ওকে, অ্যালকোহল তারা নিতে থাকে, তাদেরকে সেইখান থেকে সেই জায়গাটা থেকে রিল্যাক্স পাওয়ার জন্য, রিলিফ পাওয়ার জন্য। এবার কি হয় দেখো, এই যখন ড্রাগস তারা নেয়, নিতে নিতে যদি তারা একটা নির্দিষ্ট মাত্রাকে ছাড়িয়ে যায়, তখন তাদের ড্রাগের প্রতি একটা অ্যাডিকশন চলে আসে। মানে তারা সেই জিনিসটাকে না নিলে তাদের মধ্যে কি হয়, তারা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। অর্থাৎ ড্রাগস যদি নিতে নিতে তারা অত্যন্ত ডোজে নিয়ে ফেলে এবং তারা যদি ছেড়ে দেয়, তাহলে কি হয় তারা কিন্তু থাকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি দেখা যায় তারা অ্যালকোহল পান করতে থাকে। তাহলে ড্রাগকে তারা নিজেদের মতো করে ব্যবহার করে, খাদ্যরূপে ব্যবহার করে থাকে এবং তাদের মধ্যে নানা রকম ক্ষতিকর প্রভাবগুলো লক্ষ্য করা যায়। ওকে, বয়সন্ধিকাল কি বোঝা গেছে? দেখো, তাহলে এই ড্রাগ কাকে বলবো? ড্রাগটা কি? ড্রাগ হচ্ছে এমন একটা পদার্থ যেটা কোনো জীবিত মানুষ প্রাণী যদি গ্রহণ করে, তাহলে তার শরীরের মধ্যে নানান ধরনের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এছাড়া আমরা বলতে পারি, তাহলে ড্রাগ বললাম কি, যে এমন একটা পদার্থ যেটা কি হয় না জীবিত প্রাণী গ্রহণ করলে নানান পরিবর্তন দেখা যায়, তাই না? পরিবর্তন দেখা যায়, তাকে বলবো ড্রাগ। অথবা
আর একটা কি হবে, খাদ্যরূপে গ্রহণযোগ্য নয়, খাদ্যরূপে গ্রহণযোগ্য নয় কিন্তু চিকিৎসায় কি ব্যবহৃত, খাদ্যরূপে গ্রহণযোগ্য নয় কিন্তু চিকিৎসায় ব্যবহৃত এইরূপ অধিবিষ সৃষ্টিকারী পদার্থ দেহের নানান পরিবর্তন ঘটায়, তাকে আমরা ড্রাগ বলতে পারি। ঠিক আছে, এমন একটা পদার্থ যেটা জীবিত প্রাণী গ্রহণ করলে নানান পরিবর্তন দেখা যায়। সংজ্ঞাটা কে দিয়েছে? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অথবা খাদ্যরূপে গ্রহণযোগ্য নয় কিন্তু চিকিৎসায় ব্যবহৃত হয় এরূপ অধিবিষ সৃষ্টিকারী পদার্থ দেহে নানা যে পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলতে পারি ড্রাগ। এবারে ড্রাগের সম্পর্কিত কিছু টার্ম ইউজ করা হয়েছে, কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, কি না সেটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ, ড্রাগের অপব্যবহার। কখন বলবো না, যখন কোনো ব্যক্তি এই ড্রাগ নিতে নিতে যখন নির্দিষ্ট মাত্রাকে ছাড়িয়ে ফেলে, অর্থাৎ ওভারডোজ, মানে তার ড্রাগ নেওয়ার যে ডোজ, যে মাত্রা, সেটা যখন অত্যধিক পরিমাণে হয়ে যায় তখন সেটা কি হচ্ছে, ড্রাগের অপব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আরেকটা টার্ম আছে ড্রাগ অ্যাডিকশন। টার্মগুলো দেখবে, হ্যাঁ। আর ড্রাগ ডিপেন্ডেন্টও বলা হয়, এটাকে কি বলা হয়? ড্রাগ ডিপেন্ডেন্ট। অর্থাৎ ড্রাগ ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তোমার ড্রাগের প্রতি নির্ভরশীলতা। কি হয় না, ক্রমাগত সেবন করতে করতে যখন এমন একটা অবস্থায় আসে, ড্রাগ অ্যাবিউজ মানে অত্যাধিক মাত্রায় যখন নিয়ে ফেলছে তখন সেটাকে অপব্যবহার করা হচ্ছে। আর ড্রাগ ডিপেন্ডেন্ট বা ড্রাগ অ্যাডিকশন মানে হচ্ছে তোমার ড্রাগের অপব্যবহার, মানে নির্ভরশীলতা, মানে ড্রাগ নিতে নিতে এমন একটা মাত্রায় চলে যায় যে সে মানে মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে ড্রাগের উপর নির্ভরশীল হয়ে যাওয়া। অর্থাৎ ড্রাগ যদি তাকে ছেড়ে দিতে বলা হয় তাহলে কি দেখা যাবে, যে সে কিন্তু সেটা ছেড়ে বাঁচতে পারছে না। ওকে, তাহলে কি বলতে পারি আমরা, যে ক্রমাগত মাদকদ্রব্য সেবনের ফলে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে মাদক দ্রব্যের উপর মানুষ দৈহিক এবং মানসিকভাবে নির্ভরতা গড়ে ওঠে। এরপর মাদক দ্রব্য ছাড়া নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে ড্রাগ ডিপেন্ডেন্ট। ওকে, এরপর আমরা দেখব যে এই ড্রাগ কিভাবে আসক্ত হয়ে থাকে। এই ড্রাগের যে অ্যাডিকশন সেটা বিভিন্নভাবে হয়ে থাকে। কি কি ওয়ে অফ ডেভেলপমেন্ট ড্রাগ অ্যাডিকশন? ওয়ে অফ development of drug addiction, of drug addiction। দেখো, কিভাবে ড্রাগের প্রতি আসক্তি হয়, বিভিন্ন কারণ হতে পারে না। ফার্স্ট হচ্ছে কিউরিসিটি, প্রথম হচ্ছে কি কৌতূহলতা, বাকি কৌতূহল, তাই না? তাহলে প্রথম হচ্ছে কিভাবে তাদের ড্রাগ নেওয়ার মানসিকতা সৃষ্টি হয়, অ্যাডিকশন আসে, কিউরিসিটি। অনেক সময় হয় না যে যে সমস্ত ব্যক্তি মদ্যপান করে, মদ সেবন করে, তো ড্রাগ নিতে থাকে, তো তাদেরকে দেখে একটা মনে এই যে বয়ঃসন্ধিকালে 12 থেকে 18 বা 15 থেকে 18 আর পার্সেন্টরা কি করে, তাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয় যে এটা কেমন খেতে, স্বাদটা কেমন, গ্রহণ করতে ইচ্ছে। তাহলে এই কৌতূহল বশত কি করে, তারা অনেক সময় এই ড্রাগকে ব্যবহার করে ফেলে। ঠিক আছে, তারপর দেখো আন্ডার ইনফ্লুয়েন্স, আন্ডার
বা একটা কি বলতে পারো, আন্ডার ইনফ্লুয়েন্স, সঙ্গদোষ। ওকে, বা বলা যেতে পারে পেয়ার গ্রুপ পার্সন, পেয়ার গ্রুপ বা আন্ডার ইনফ্লুয়েন্স। তাহলে সঙ্গদোষ হয় না অনেক সময়, যে যে ফ্রেন্ড জোনের মধ্যে থাকা হয়, সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সেখানে যদি দেখা যায় যে হ্যাঁ তাদের ম্যাক্সিমাম ফ্রেন্ড এই ড্রাগ আসক্ত অর্থাৎ ড্রাগ ব্যবহার করে, তাহলে কি হবে, তাদের সঙ্গে থেকে তাদের পাল্লায় পড়ে তাদের কাছে থেকে অনেক সময় বাজি ধরা হয় না, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কি করা হয়, ড্রাগ নিয়ে ফেলা হয়, নিয়ে ফেলে। ওকে, তারপরে আমরা দেখব যে টু ওভারকাম ডিপ্রেশন, নোট করবে এগুলো, হ্যাঁ, টু অ্যাভয়েড ডিপ্রেশন। টু অ্যাভয়েড ডিপ্রেশন অর্থাৎ চিন্তামুক্ত হওয়া, ঝামেলাঝাটি, ঝগড়াঝাটি, অশান্তি, রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা, ব্রেকআপ, এই ইত্যাদি নানা কারণে। আবার অনেক সময় দেখবে যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কি করে না, পরীক্ষার আগের দিন রাত্রে বা টেনশনে পড়াশোনা কিছু হয়নি, তো সিলেবাসের অনেক চাপ, সেই টেনশনে কি করে থাকে না, ড্রাগ নিয়ে থাকে, যাতে সেই টেনশন থেকে রিলিফ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। তাহলে সেই হতাশা বা চিন্তার হাত থেকে অনেক সময় রেহাই পাওয়ার জন্য, রিলিফ পাওয়ার জন্য কি করে না, অনেকে ড্রাগ নিয়ে থাকে, ড্রাগ আসক্ত হয়ে থাকে। ওকে, আর কি হয়ে থাকে, আচ্ছা দেখো, আর দেখো তারপর হচ্ছে ফর রিলিভিং পেন, অনেক সময় খুব অত্যধিক পরিমাণে ব্যথা যন্ত্রণা হলে তখন সেখান থেকে আরাম পাওয়ার জন্য ড্রাগ নিয়ে থাকে। ডিউ টু ফ্যামিলি হিস্টোরি, যদি দেখা যায় যে ফ্যামিলিতে সেটা মানে অভ্যস্ত, পিতা মাতা ড্রাগ সেবন করে, তাহলে সন্তানদের মধ্যেও সেই ব্যাপারটা চলে আসে। এক্সাইটমেন্ট অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার, অর্থাৎ কোনো নতুন কিছু করার একটা মানে চাহিদা, যে আমি নতুন কিছু করব, বা কর্মক্ষমতা, কাজকর্ম বাড়ানোর জন্য, উদ্যোগকে বাড়ানোর জন্য অনেক সময় অনেকে ড্রাগ নিয়ে থাকে। ডিজায়ার টু ডু মোর ফিজিক্যাল অর মেন্টাল ওয়ার্ক, অনেক সময় কি হয়, শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ রাখার জন্য ড্রাগ নিয়ে থাকে। যেমন ধরো যদি ঘুম ঠিকভাবে না হয়ে থাকে, তাহলে কি হয়, আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল দুটোই খারাপ থাকে, তখন কি হয়, অনেকে ড্রাগ নিয়ে থাকে। দেখবে যারা লরি ড্রাইভার হয়, গাড়ির ড্রাইভার হয়, তারা যখন রাত জাগে, তারা ড্রাইভ করে, তখন কি হয়, তারা এই ড্রাগকে সেবন করে জেগে থাকার চেষ্টা করে। তাহলে এই বিভিন্ন উপায়ে জন্য, বিভিন্ন কারণের জন্য, ফ্যামিলিগত হতে পারে, সঙ্গদোষ, কিউরিওসিটি, রিলিভেন্ট অফ পেন ইত্যাদি কারণে ড্রাগ সেবন করে থাকে। এবারে দেখো, এই যে যারা ড্রাগ নেয় তাদের মধ্যে কি হয়, কিছু লক্ষ্য করা যায়, যেটা কিন্তু স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না। কি দেখবে, যারা ড্রাগ সেবন করে তাদের মধ্যে খাওয়ার প্রতি অনীহা নষ্ট হয়ে যায়, ড্রাগ সেবনকারী ব্যক্তির লক্ষণ, খাওয়ার প্রতি অনীহা চলে যায়, তাদের মধ্যে একটা উদ্বেগ, উত্তেজনা পূর্ণ মানসিকতা সৃষ্টি হয়, হঠাৎ করে তাদের ওজনটা কমে যাচ্ছে, তাদের চোখগুলো লাল হয়ে যায়, হ্যাঁ, তাদের শারীরিক ফাংশন ঠিক ভাবে কার্যকর করে উঠতে পারে না। ওকে, এরপর দেখো, যদি ধরো এমন হয় যে, হ্যাঁ, এরপরে এই যে ড্রাগের প্রতি আসক্তি জন্মানোর কারণ কি, এই ড্রাগের প্রতি আসক্তি জন্মানোর কারণ নানা কারণ হতে পারে। বাড়ি থেকে দূরে চলে যাওয়া, পিতা মাতার স্নেহ থেকে দূরে থাকা, ঠিক আছে, মানসিক টেনশন, ডিপ্রেশন, হ্যাঁ, তারপর তোমার মানে কাজের চাপ, বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে। আর কি হয়ে থাকে না, বিভিন্ন পরিবেশগত কারণ হয়ে থাকে। এরপরে ধরো, যে সমস্ত ব্যক্তি কন্টিনিউয়াসলি ড্রাগ নেয়, তাদের যদি ড্রাগ সেবন বন্ধ করা হয়, তাহলে কি দেখা যায়, তাদের মধ্যে কিছু লক্ষণ দেখা যাবে, তাদের শ্বাসক্রিয়া সৃষ্টি, প্রশ্বাসক্রিয়া, শ্বাসকষ্ট দেখা যায়, চোখ দিয়ে জল পড়তে থাকে, কাঁপুনি এবং কারারন্ধ্রের কিছু বৃদ্ধি লক্ষ্য করা যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে তাহলে ড্রাগ কি, ড্রাগ অ্যাবিউজ কোনটা, ড্রাগ অ্যাডিকশন কোনটা কি, তারপর ড্রাগ কী কী কারণের জন্য ড্রাগ আসক্ত হয়ে থাকে সেটা দেখলাম। আচ্ছা, কী কী কারণের জন্য, কোন কোন কারণের জন্য তারা ড্রাগ গ্রহণ করে। ওকে, ড্রাগ আসক্তি ব্যক্তির কেমন লক্ষণ দেখা যায়। এরপর দেখবো এই ড্রাগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
দেখো, ড্রাগ ড্রাগের শ্রেণী বিভাগ দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি না সাইকোট্রপিক ড্রাগ, আর একটা হচ্ছে তোমার কি না সাইকোডিলিক ড্রাগ। সাইকোট্রপিক ড্রাগ যেটা সেটা একটু কম ক্ষতিকারক, সাইকোডিলিক হচ্ছে বেশি ক্ষতিকারক। সাইকোট্রপিক ড্রাগ হচ্ছে কি করে জানো, মুড অল্টারনিং ড্রাগ, অর্থাৎ এটা মানে মানসিকভাবে পরিবর্তন ঘটায়। আর কি করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে চেঞ্জ করে দেয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কিছু পরিবর্তন ঘটায়। এই সাইকোট্রপিক ড্রাগ আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, কি কি দেখো, নোট করবে। হ্যাঁ, কি কি দেখো, সেটা হচ্ছে তোমার কি না ট্রাঙ্কুলাইজার, সিডেটিভ অ্যান্ড হাইপনোটিক, ওপিয়েটিক অ্যান্ড নার্কোটিক্স অ্যান্ড স্টিমুলাস। এই ওপিয়েটিক অ্যান্ড নার্কোটিক্স এটা কি করে, ব্যথা প্রশমিত করে, ঘুমাতে সাহায্য করে, এই ধরনের ড্রাগসগুলো। আর স্টিমুলাস হচ্ছে যেটা সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, এফেক্ট করে, যেমন আমফাফাইন। আর সাইকোডিলিক হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার ট্রিপ্টামাইন। এক্সাম্পল হচ্ছে ট্রিপ্টামাইন। ওকে, স্লো ডাউন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যান্ড প্রডিউস এ ফিলিং অফ রিল্যাক্সেশন। তারা কি করে, খুব স্লোলি ব্রেনের কাজকর্ম করতে থাকে। আর কি করে, তারা একটা রিলিফ পাওয়ার চেষ্টা করে। আর কি হয়ে থাকে, রিডিউস ওয়ারিয়ার্স অ্যান্ড টেনশন। ওকে, এইগুলো সম্পর্কে পরে বলছি। আচ্ছা, তার আগে দেখো, এই যে ড্রাগ আসক্ত ব্যক্তির এদের চিকিৎসা কীভাবে হয়ে থাকে না, এদের মানসিক দিক থেকে চিকিৎসা করাটা খুব জরুরি। অর্থাৎ প্রথমে কী করতে হবে না, যে সমস্ত ব্যক্তি ড্রাগ সেবন করে তাদের যে ফ্রেন্ড জোন আছে সেখান থেকে তাকে প্রথমে সরিয়ে আনতে হবে ধীরে ধীরে। তার দেহের যে ক্যালোরি সেটাকে বাড়ানোর জন্য, তার মানসিক বা তার শারীরিক দিকটা ঠিক রাখার জন্য তাকে ভালো ভালো ফ্রুট দিতে হবে। আচ্ছা, হাই ক্যালোরিযুক্ত খাবার প্রদান করতে হবে। তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, তার যদি আস্তে আস্তে চেষ্টা করতে হবে যাতে সে ছাড়তে থাকে, একবারে সম্ভব নয়। যদি তার ঘুম, যেহেতু সে ড্রাগ অ্যাডিকশন ব্যক্তি, তার ঘুমের কোনো ইফেক্ট পড়বে যদি হঠাৎ করে ড্রাগ থেকে তাকে দূরে সরানো যায়, তাহলে তাকে সেই স্নায়ুতন্ত্রকে শিথিল করার জন্য যে সমস্ত ওষুধ প্রয়োগ করা হয় সেগুলো দেওয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে তাকে কী করতে হবে না, সেখান থেকে বের করে আনতে হবে। বোঝা গেছে? তাহলে ড্রাগটা কমপ্লিট। এরপর আমরা এখানে কিছু ড্রাগের নাম আছে সেগুলো দেখব। দেখো, এরপর আমরা দেখব যে কিছু ধরনের মাদক, ড্রাগকে মাদকও বলা হয়। কিছু ধরনের মাদকের প্রভাব এবং তাদের উৎসটাও ইম্পর্টেন্ট নয়, প্রভাবটাই মেন হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম না বারবিচুরেটস, ফিউরাজেপাম, এগুলো কি হচ্ছে না, ঘুমের বড়িতে সাধারণত উপাদান হিসেবে পাওয়া যায়। এটা নোট করবে। হ্যাঁ, পজ করে নোট করবে, ঠিক আছে? ফিউরাজেপাম, তাহলে কি হচ্ছে, বারবিচুরেট, ফিউরাজেপাম, এগুলো হচ্ছে ঘুমের বড়িতে সাধারণ উপাদান হিসেবে থাকে। আমরা যে ঘুমের বড়ি সেবন করি তার মধ্যে কি থাকে, তাহলে বারবিচুরেট। এই বারবিচুরেট হচ্ছে সাদা রঙের একটা কেলাস বা গুঁড়োর মতো, ঠিক আছে? এর স্বাদ সামান্য তেতো হয়। এই বারবিচুরেট সাদা রঙের কেলাস জাতীয় সামান্য তেতো হয়, এবং এটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের খাদ্যনালীতে গিয়ে পৌঁছায়। এর প্রভাব কি, মস্তিষ্কের ক্রিয়াকে অবদমিত করে, মস্তিষ্কের কার্যকলাপকে কমিয়ে দেয়, স্থিতিলতা আসে, ঘুম পায়। আর কি চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার কি না, চিকিৎসা ক্ষেত্রে এই বারবিচুরেটসকে চেতনানাশক এবং উদ্বেগ বোধকে ব্যবহার করা হয় কাজে। বাট আমাদের ক্ষেত্রে দেখো, চিকিৎসার ক্ষেত্রে যেমন সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে, আর আমাদের দেহে তার ইফেক্টগুলো পাওয়া যাচ্ছে। এটা কি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সাধারণত অবদমিত করে তোলে। এটা খেলে স্থিরতা আসে, ঘুম পায়, এবং বারবিচুরেট কি হয়, মস্তিষ্কের ক্ষতি সাধন করে তোলে। সেকেন্ড হচ্ছে বলেছিলাম ওপাটিক নার্কোটিন। এই ওপাটিক নার্কোটিন এইগুলো হচ্ছে সাধারণত মস্তিষ্কের উপর ব্যাপক পরিমাণে ক্ষতি করে, অর্থাৎ মস্তিষ্কের কাজগুলোকে কমিয়ে দেয়। তার মধ্যে ওপাটিক নার্কোটিনের মধ্যে আফিম হচ্ছে কি না, পপি ফলের রসকে শুকিয়ে পাওয়া যায়। অর্থাৎ আফিম হচ্ছে ফলের যে খোসা, সেখান থেকে যে চটচটে একটা আঠালো পদার্থ পাওয়া যায়, ওকে, সেই
ফলের অপক্ষ ফলের খোসা থেকে এক রকমের সাদাটে রস শুকিয়ে কি হয় না আফিম পাওয়া যায়। আর দেখবে এই ধরো অপরিশোধিত আফিম এর মধ্যে 25 রকমের অ্যালকালয়েড থাকে। যদি কোনো আফিমকে অপরিশোধিত অবস্থায় নেওয়া হয় তাহলে সেখানে 25 টাইপসের ড্রাগস লক্ষ্য করা যায়। ঠিক আছে, মরফিন, কোডাইন, থেরাইন এগুলো সবই এই নারকোটিন জাতীয় পদার্থ। মস্তিষ্কের উপরে প্রচুর পরিমাণে কি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, অর্থাৎ বেশি পরিমাণে ডোজ নিলে এমনকি কোমায় যাওয়ার সম্ভাবনা আছে। আফিম যদি বেশি পরিমাণে না হয় ডোজের মাত্রা, তাহলে কোমায় যাওয়ার সম্ভাবনা দেখা যায়। আর কি হয় না আফিম কি প্রথমে কিছুটা উত্তেজনা সৃষ্টি করলেও পরবর্তীকালে কি হয় না এটা অবসাদ নিয়ে আসে। ঠিক আছে, 2 গ্রাম আফিম মারণমাত্রা হিসেবে বিবেচিত। যদি 2 গ্রাম আফিম সেবন করা হয় তাহলে মানুষের মৃত্যু অবধি ঘটতে পারে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় বেদনানাশক হিসেবে। হেরোইনও আফিমের মতো, আফিম হেরোইন এগুলো সবই একই ধরনের, কিন্তু সবথেকে ক্ষতিকারক যে ড্রাগস মাদক সেটা হচ্ছে মানে হেরোইন, মারাত্মক পরিমাণে এটা ক্ষতিকারক। কি এটা ব্লাড সুগার নামে পরিচিত। ঠিক আছে, আর কি হচ্ছে এর রাসায়নিক নাম হচ্ছে ডাই অ্যাসিটাইল মরফিন, দেখো লিখেছি। আর এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় কি না বেদনানাশক হিসাবে।